ক্ষমতার অহংকার কি কখনো সত্যিকারের ভালোবাসাকে ম্লান করে দিতে পারে? সফলতার উচ্চ শিখরে পৌঁছানোর পর মানুষ কি সেই হাতটিকে ভুলে যায়, যে হাত চরম অন্ধকারে তাকে সঠিক পথ দেখিয়েছিল? আজ আপনাদের সামনে এমনই এক মর্মস্পর্শী এবং বাস্তব জীবনের গল্প তুলে ধরব, যেখানে একজন উচ্চপদস্থ আমলা স্ত্রী তার স্বামীকে অত্যন্ত অবজ্ঞার সাথে শুধুমাত্র একটি ছোট্ট মেসেজ পাঠিয়ে ডিভোর্স দিয়েছিল। কিন্তু এরপর সেই স্বামী ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার বদলে এমন কিছু করে বসল যা ইতিহাস হয়ে রইল এবং যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। এই অবিশ্বাস্য ঘটনাটির শুরু পশ্চিমবঙ্গের ব্যস্ততম শহর কলকাতার বুকে। সেখানকার পুণ্যতোয়া হুগলি নদীর তীরে অবস্থিত একটি ছিমছাম অতি সাধারণ পাড়ায় বড় হয়ে উঠেছিল রাহুল। মাটির সোঁদা গন্ধ, আঁকাবাঁকা সরু গলি আর হুগলি নদীর অবিরাম বয়ে চলা ঢেউয়ের শব্দ, এগুলো নিয়েই ছিল তার ছোট্ট একটি পৃথিবী। রাহুল কখনো কোনো বিশাল ক্ষমতাবান বা ধনী পরিবারের সন্তান ছিল না। আর ১০ জন সাধারণ মানুষের মতো তার স্বপ্নগুলো খুব একটা আকাশছোঁয়া বা অবাস্তব ছিল না। সে জীবনের কাছে শুধু এতটুকুই চাইত যে নিজের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থ দিয়ে যেন সম্মান ও মাথা উঁচু করে বাঁচতে পারে, এবং যে মানুষটিকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে তার সাথে একটি ছাদের নিচে শান্তিতে জীবন কাটাতে পারে। রাহুলের বাবা মাঝির কাজ করতেন, নৌকা চালিয়ে সংসার চালাতেন। একদম ছোটবেলা থেকেই সে হুগলি নদীকে খুব কাছ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। কখনো সে শান্ত ও স্নিগ্ধ, আবার কখনো বা প্রচণ্ড উত্তাল ও ভয়ঙ্কর। হয়তো সেই প্রবাহমান নদী তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি দিয়েছিল, যে চারপাশের পরিস্থিতি যতই কঠিন বা প্রতিকূল হোক না কেন, জীবনের বয়ে চলা কখনো থামিয়ে দেওয়া উচিত নয়। পড়াশোনার ক্ষেত্রে রাহুল মোটামুটি ভালোই ছিল। শহরের একটি সাধারণ কলেজ থেকে সে সফলভাবে তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করে এবং তারপর কলকাতার বুকেই একটি ছোটখাটো সাধারণ চাকরি জুটিয়ে নেয়। সেই চাকরিতে মাসের শেষে বেতন খুব সামান্যই জুটত, কিন্তু তার আত্মসম্মান বোধ এবং সততা ছিল যে কোনো বড় মাপের মানুষের চেয়েও অনেক বেশি। সেই কলেজ জীবনেই তার সাথে প্রথম পরিচয় হয়েছিল স্নেহার। স্নেহা পড়াশোনায় অত্যন্ত মেধাবী ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন ছাত্রী ছিল। তার চোখে সারাক্ষণ এক অসীম আকাঙ্ক্ষার স্বপ্ন ভাসত, আর তার প্রতিটি কথায় ঝরে পড়ত এক অদ্ভুত আত্মবিশ্বাসের দীপ্তি। সে প্রায়শই রাহুলকে বলতো, আমি জীবনে খুব বড় মাপের কিছু একটা করতে চাই রাহুল। শুধু চার দেওয়ালের ঘর সংসারের গণ্ডিতে নিজেকে একজন সাধারণ নারী হিসেবে আটকে রাখতে আমি একেবারেই প্রস্তুত নই। রাহুল তার কথা শুনে অত্যন্ত স্নিগ্ধ হেসে উত্তর দিত, তুমি তোমার জীবনে যা হতে চাও তাই হও, আমি ছায়ার মতো সারা জীবন তোমার পাশে থাকব। তাদের দুজনের এই সুন্দর ও পবিত্র বন্ধুত্ব সময়ের সাথে সাথে একসময় গভীর ভালোবাসায় রূপান্তরিত হয়, এবং এরপর দুই পরিবারের পূর্ণ সম্মতিতে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর স্নেহা নতুন উদ্যমে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য তার প্রস্তুতি শুরু করে দেয়। সংসারের যাবতীয় দায়িত্ব, প্রতিদিনের খরচ এবং স্নেহার স্বপ্নের পথে আসা সমস্ত বাধা বিপত্তির ভার রাহুল অত্যন্ত হাসিমুখে নিজের কাঁধে তুলে নেয়। অনেক সময় এমনও হতো যে সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাতে জেগে জেগে সে স্নেহার জন্য ফর্ম পূরণ করত, প্রয়োজনীয় নোটস দোকান থেকে প্রিন্ট করিয়ে আনত, এবং পরদিন সকালে এক বুক ক্লান্তি নিয়েই আবার নিজের অফিসে কাজের জন্য ছুটে যেত। স্নেহা একটানা পড়াশোনা করতে করতে যখন ভীষণ ক্লান্ত হয়ে পড়ত, তখন রাহুল পরম মমতায় তার জন্য নিজের হাতে গরম চা বানিয়ে নিয়ে আসত। স্নেহা আবেগপ্রবণ হয়ে বলতো, আমি যদি জীবনে কখনো একজন বড় অফিসার হতে পারি, তবে সবার আগে আমি তোমার জন্য দারুণ কিছু একটা করব। রাহুল তখন প্রশান্তির হাসি হেসে উত্তর দিত, আমার জন্য কিচ্ছু করতে হবে না, শুধু তুমি নিজের জীবনে সফল হয়ে খুশি থেকো, তাতেই আমার জীবনের সমস্ত পাওয়া পূর্ণ হয়ে যাবে। বছরের পর বছর ধরে দুজনের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের পর অবশেষে একদিন সেই মাহেন্দ্রক্ষণটি এসে উপস্থিত হল, যখন রেজাল্টের তালিকায় স্নেহার নাম জলজল করে উঠল। সে তার মেধা ও শ্রমে একজন আইএএস অফিসার হয়ে গেল। পুরো পাড়া, পুরো পরিবার এবং আত্মীয়স্বজন সবাই এক বাঁধ ভাঙা আনন্দে মেতে উঠল। সেদিন রাহুলের চোখে ছিল কেবলই আনন্দের এবং পরম তৃপ্তির জল। তার মনের গভীরে বারবার মনে হচ্ছিল যেন এতদিন ধরে করা তার সমস্ত তপস্যা আজ সফলতার মুখ দেখেছে। কিন্তু নিয়তির পরিহাস বড়ই অদ্ভুত। ঠিক এই জায়গা থেকেই তাদের জীবনের গল্পটা ধীরে ধীরে এক অপ্রত্যাশিত মোড় নিতে শুরু করে। চাকরিতে পোস্টিং পাওয়ার পর থেকেই স্নেহার আচার আচরণে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। তার কথার মধ্যে আর আগের সেই মায়াবী উষ্ণতা বা ভালোবাসা অবশিষ্ট ছিল না। রাহুলের সাথে তার ফোনে কথা বলার পরিমাণও দিন দিন উল্লেখযোগ্য হারে কমে যেতে লাগল।
সে যখন রাতে নিজের বাড়িতে ফিরত তখনও তার বেশিরভাগ সময় কাটত সরকারি ভারী ফাইলের স্তূপে আর ফোনে অন্য অফিসারদের সাথে কথোপকথনে। রাহুল তাকে বোঝার এবং তার এই নতুন দায়িত্বকে বোঝার আপ্রাণ চেষ্টা করত, কিন্তু তার মনের গভীরে কোথাও একটা তীব্রভাবে মনে হতে লাগল যে স্নেহার এই নতুন চাকচিক্যময় দুনিয়ায় সে আর কোনোভাবেই মানানসই নয়। একদিন তাদের পরিচিত কেউ একজন অত্যন্ত রূঢ়ভাবে কটাক্ষ করে বসল, স্ত্রী হল বিশাল বড় ডিএম সাহেব আর স্বামী করে সামান্য এক কেরানির চাকরি, এ কেমন মানানসই ব্যাপার। রাহুল সেদিন বাইরে থেকে হেসে কথাটা এড়িয়ে গেলেও সেই বিষাক্ত কথাগুলো তীরের মতো তার বুকের ভেতর কোথাও একটা গভীরভাবে বিঁধে গেল। এরপর জীবনে নেমে এলো সেই ভয়ানক দিনটি, যা রাহুলের জীবনের চেনা গতিপথকে চিরতরে এক ঝটকায় সম্পূর্ণ বদলে দিল। সন্ধ্যার সময় হুগলি নদীর তীরে হালকা হিমেল বাতাস বইছিল। রাহুল তার ঘরের জানলার পাশে চুপচাপ বসেছিল। ঠিক এমন সময় তার মোবাইলে একটি মেসেজ আসার শব্দ হল। স্ক্রিনে প্রেরকের নাম দেখে তার হাতটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। মেসেজটি পাঠিয়েছিল স্নেহা। মেসেজটা আকারে খুব ছোট ছিল, অত্যন্ত সংক্ষিপ্ত এবং নির্মম। আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমরা আর কোনোভাবেই একসাথে পথ চলতে পারব না। কোনো আগাম সতর্কবাণী নেই, কোনো ফোন কল নেই, কোনো কারণ দর্শানো নেই, এমনকি কোনো প্রশ্নও নেই, শুধু একটি মাত্র লাইনে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ। রাহুল যেন পাথর হয়ে গেল। সে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল যেন মোবাইল স্ক্রিনের শব্দগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। সে ২-৩ বার মেসেজটা বারবার করে পড়ল, তারপর একরাশ দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। তার স্মৃতিতে তৎক্ষণাৎ ভেসে উঠল সেই পুরনো দিনের কথা, যেদিন স্নেহা তাকে জড়িয়ে ধরে বলেছিল, প্রয়োজনে আমি তোমার সাথে না খেয়েও সারা জীবন কাটিয়ে দেব। আর আজ সেই স্নেহা, যে কিনা একজন ক্ষমতাবান ডিএম, সে একটিমাত্র অনুভূতিহীন মেসেজের মাধ্যমে তাদের এত বছরের পবিত্র সম্পর্ককে এক নিমেষে শেষ করে দিচ্ছে। সেই অভিশপ্ত রাতে রাহুল এক মুহূর্তের জন্যেও নিজের দুচোখের পাতা এক করতে পারল না। সে তাদের পুরনো ভালোবাসার মেসেজগুলো বারবার পড়ল, বিয়ের অ্যালবামের ছবিগুলো দেখল, নিজের বৃদ্ধ বাবা মায়ের মুখগুলো তার মনে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার মনের ভেতর স্নেহার প্রতি বিন্দুমাত্র রাগ জন্মাল না। এমনকি তার চোখ দিয়ে এক ফোঁটা কান্নার জলও বেরোল না। শুধু এক অদ্ভুত ভয়ঙ্কর নিস্তব্ধতা আর শূন্যতা তার বুকের ভেতর পাথর হয়ে চেপে বসল। পরের দিন সকাল হতেই সে স্নেহাকে কল করল। অনেকক্ষণ রিং হওয়ার পর অবশেষে ফোনটা রিসিভ হল, কিন্তু ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠস্বরে ছিল নিছকই এক শুষ্ক প্রশাসনিক আনুষ্ঠানিকতা। রাহুল, এই সিদ্ধান্তটা আমি অনেক ভেবেচিন্তেই নিয়েছি। আমার বর্তমান কেরিয়ার, সমাজে আমার অবস্থান, সবকিছু মিলিয়ে এখন এই সাধারণ বিয়েটা আমার ভবিষ্যৎ উন্নতির পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। রাহুল স্নেহার এই যুক্তির বিপরীতে কোনো তর্ক করল না। সে শুধু অত্যন্ত শান্ত গলায় এতটুকুই বলল, এটাই যদি তোমার জীবনের একমাত্র চাওয়া হয় এবং এতেই যদি তুমি খুশি থাকো, তবে তাই হোক, ঠিক আছে। লাইনটা কেটে গেল। যখন চারপাশের মানুষজন, বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন এই বিচ্ছেদের বিষয়টি জানতে পারল, তখন চারদিক থেকে উপদেশের এক বিশাল বন্যা বয়ে গেল। কেউ বলল, ডিএম বউকে এত সহজে ছেড়ো না, আটকে রাখো। কেউ বলল, ওকে কোর্টে টেনে নিয়ে যাও, খোরপোশ দাবি করো। আবার কেউ বলল, মিডিয়ার কাছে গিয়ে ওর বদনাম করে দাও। কিন্তু রাহুল একদম চুপ রইল। সে স্নেহার নামে কারো কাছে কোনো অভিযোগ করল না, আর তার মনে কারো ওপর কোনো প্রতিশোধ নেওয়ার চিন্তাও একবারের জন্য উকি দিল না। অবশেষে কোর্টে ডিভোর্সের সেই নির্দিষ্ট তারিখটি ঠিক হয়ে গেল। কোর্টের কাঠগড়ায় স্নেহা ছিল পুরোপুরি শান্ত এবং একজন পেশাদার অফিসারের মতো নির্বিকার, যেন সে ব্যক্তিগত জীবনের কোনো সিদ্ধান্ত নয়, বরং কোনো সাধারণ সরকারি ফাইলের কাজ দ্রুত সেরে ফেলছে। বিচারক যখন রাহুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই বিচ্ছেদের ব্যাপারে আপনার কি কিছু বলার বা কোনো দাবি দেওয়া আছে? রাহুল অত্যন্ত বিনয়ের সাথে মাথা নেড়ে পরিষ্কারভাবে না করে দিল। সমস্ত আইনি প্রক্রিয়া শেষে কোর্ট থেকে বের হওয়ার সময় স্নেহা এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে রাহুলের দিকে তাকাল। তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে হয়তো শেষবারের মতো কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু রাহুল কোনো আগ্রহ না দেখিয়ে নিজের চোখ নামিয়ে নিল এবং হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল। সেই বিষণ্ণ সন্ধ্যায় সে একাকী হুগলি নদীর তীরে গিয়ে বসেছিল। সেই নদী, যে নদী তাকে ছোটবেলা থেকে যে কোনো পরিস্থিতিতে বয়ে চলতে শিখিয়েছিল। নদীর শান্ত জলে নিজের একাকী ছায়া দেখে সে মনে মনে এক দৃঢ় প্রতিজ্ঞা করে বলল,
স্নেহা যদি বড় ডিএম হয়ে নিজের অহংকারে আমাকে ছেড়ে যেতে পারে, তবে আমি একজন সাধারণ মানুষ হয়েই সমাজকে এমন কিছু করে দেখাব যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। সেই রাতেই রাহুল তার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। সে এই চেনা শহর, এই পুরনো পরিচয় আর বুকের ভেতর জমে থাকা এই দম বন্ধ করা যন্ত্রণা থেকে অনেক দূরে কোথাও চলে যাবে। সে এই সিদ্ধান্ত কাউকে কিছু প্রমাণ করার জন্য নেয়নি, বরং নিজের অস্তিত্ব এবং নিজের ভেতরের মানুষটিকে বাঁচিয়ে রাখার জন্যই নিয়েছিল। রাহুল যখন চিরচেনা কলকাতা শহর ছাড়ল, তখন তার কাছে না ছিল খুব বেশি কোনো মূল্যবান জিনিসপত্র, না ছিল তার গন্তব্যের কোনো নির্দিষ্ট ঠিকানা। তার সম্বল বলতে ছিল কেবল একটি ছোট্ট ট্র্যাভেল ব্যাগ, প্রতিদিনের ব্যবহারের জন্য কিছু সাধারণ জামাকাপড়, মায়ের পরম মমতায় দেওয়া এক বোতল হুগলি নদীর জল, আর বুকের ভেতর সযত্নে লুকিয়ে রাখা এক রাশ বিশাল শূন্যতা। ট্রেনের জালনা দিয়ে মুখ বাড়িয়ে পেছনে ফেলে আসা সেই কোলাহলপূর্ণ শহরটিকে দেখতে দেখতে তার এমন মনে হচ্ছিল যেন সে কোনো এক জীবন্ত সম্পর্ককে বিনা শব্দে মাটি চাপা দিয়ে চিরতরে কবর দিয়ে এলো। সে তখনও পরিষ্কারভাবে জানত না যে সামনের দিনগুলোতে সে আসলে কি করবে বা কিভাবে বাঁচবে। শুধু তার মনে এটুকু স্থির ছিল যে এখন তাকে এমন কোনো নতুন জায়গায় গিয়ে থাকতে হবে যেখানে প্রতিটি রাস্তার মোড়ে মানুষ তাকে আঙুল উঁচিয়ে ডিএমের ছেড়ে দেওয়া স্বামী বলে করুণার চোখে দেখবে না। তার জীবনে কারও মিথ্যে সহানুভূতির কোনো প্রয়োজন ছিল না, আবার কারও তীক্ষ্ণ কটাক্ষেরও কোনো দরকার ছিল না। তার শুধু নিজের মতো করে বেঁচে থাকার জন্য একটুখানি মানসিক শান্তির ভীষণ দরকার ছিল। দীর্ঘ ট্রেন যাত্রা শেষে সে বাঁকুড়া জেলার একটি ছোট্ট এবং অখ্যাত স্টেশনে নেমে পড়ল। স্টেশনটি ছিল একদমই সাদামাটা এবং সাধারণ। সেখানকার মানুষজনের জীবনযাত্রাও ছিল খুব ধীর স্থির। এখানে কারোরই এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না যে সে কে, কোথা থেকে এসছে, আগে কি করত বা সে কার স্বামী ছিল। ঠিক এই বেনামি বিষয়টি রাহুলকে সবচেয়ে বেশি মানসিক শান্তি দিচ্ছিল। সে স্টেশনের বাইরে বেরিয়ে একটি অত্যন্ত সস্তা এবং সাধারণ ধর্মশালায় নিজের জন্য একটি ছোট ঘর ভাড়া নিল। দীর্ঘদিনের মানসিক টানাপড়নের পর সেই রাতে প্রথমবারের মতো সে কোনো দুঃস্বপ্ন ছাড়াই শান্তিতে ঘুমাতে পারল। পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠেই সে বাইরের পরিবেশটা দেখতে বের হল। রাস্তার চারপাশের দৃশ্যগুলো ঠিক সেই একই রকম ছিল, যা ভারতবর্ষের যে কোনো ছোট শহরে বা মফস্বলে সচরাচর দেখা যায়। রাস্তার ধারে সারি সারি ঠেলাগাড়ি, চায়ের দোকানে মানুষের আড্ডা, দিনমজুর শ্রমিকদের কাজের আশায় ভিড় এবং সরকারি অফিসের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা কপালের ভাঁজে চিন্তিত সাধারণ মানুষজন। রাহুল মনোযোগ দিয়ে দেখল অনেক গরিব এবং অসহায় মানুষ হাতে এক গাদা ফাইলপত্র নিয়ে কাজ আদায়ের আশায় এক অফিস থেকে অন্য অফিসে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের কথা মন দিয়ে শোনার মতো সেখানে কেউ নেই, আর তাদের কাজ উদ্ধারের জন্য সঠিক পথ দেখানোর মতো কোনো সহৃদয় ব্যক্তি নেই। হঠাৎ একজন অত্যন্ত বয়স্ক এবং রুগ্ন চেহারার লোক তার কাছে এসে কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, তুমি কি একটু এই সরকারি আবেদনপত্রটা পড়ে আমাকে বুঝিয়ে দেবে? আমি মূর্খ মানুষ, কিছুতেই বুঝতে পারছি না এতে ঠিক কি লেখা আছে আর আমাকে কি করতে হবে। রাহুল লোকটির হাত থেকে অত্যন্ত যত্ন সহকারে কাগজটা নিল। সেটি ছিল খুব সাধারণ একটি অভিযোগপত্র। বৃদ্ধ লোকটি বিগত কয়েক মাস ধরে তার প্রাপ্য সরকারি পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন। সে পুরো আবেদনপত্রটি মনোযোগ দিয়ে পড়ে বৃদ্ধকে খুব সহজ ভাষায় বুঝিয়ে বলল, কাকু, আপনি একটি সাদা কাগজে ঠিক এইভাবে আপনার সমস্যার কথাগুলো লিখুন, তারপর সেই কাগজটি নিয়ে সোজা ওই পাশের অফিসে গিয়ে বড়বাবুর কাছে জমা দিন, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই সেই বৃদ্ধের হতাশ চোখে এক উজ্জ্বল আশার আলো জ্বলে উঠল। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো উকিলবাবু নাকি বাবা? রাহুল অত্যন্ত বিনীতভাবে হালকা হেসে উত্তর দিল, না কাকু, আমি কোনো উকিল নই, আমি শুধু আপনাদের মতো একটু পড়াশোনা জানি, এই যা। ঠিক সেই দিনই, সেই মুহূর্তটিতে তার মনের ভেতর তীব্রভাবে এই অনুভব হল যে হয়তো ওপরওয়ালা তাকে বিনা কারণে এমনি এমনি এই অচেনা শহরে টেনে আনেননি। এর পেছনে নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য লুকিয়ে আছে। এরপর থেকে ধীরে ধীরে সে প্রতিদিন সকালে নিয়ম করে ওই সরকারি অফিসগুলোর বাইরে একটা নির্দিষ্ট জায়গায় বসতে শুরু করল। সে কোনো নিরক্ষর মানুষের আবেদনপত্র সুন্দর করে লিখে দিত, কাউকে জটিল ফর্ম পূরণ করা হাতে কলমে শিখিয়ে দিত, আবার কাউকে শুধু এতটুকু সঠিক তথ্য দিয়ে সাহায্য করে দিত যে তার কাঙ্ক্ষিত কাজটির জন্য সঠিক কাউন্টার ঠিক কোনটি। সেই সব কাজের বিনিময় কারো কাছ থেকে একটি পয়সাও পারিশ্রমিক হিসেবে নিত না। যখন কেউ ভালোবেসে বা কৃতজ্ঞতাবশত জেদ করে তাকে টাকা দিতে চাইত,
তখন সে অত্যন্ত বিনয়ের সাথে শুধু এতটুকুই বলে দিত, আমাকে টাকা দিতে হবে না, এর বদলে আপনি বরং সুযোগ পেলে অন্য কোনো অসহায় মানুষকে একটু সাহায্য করে দেবেন। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর সন্ধ্যায় সে যখন তার সেই ছোট্ট ধর্মশালায় ফিরত, তখন তার শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ত ঠিকই, কিন্তু তার মনটা এক অদ্ভুত প্রশান্তিতে একদম হালকা লাগত। তার এই শারীরিক ক্লান্তি ডিভোর্সের ঠিক পরের দিনগুলোর সেই ভয়ানক শূন্যতা আর হতাশার ক্লান্তির মতো যন্ত্রণাদায়ক ছিল না। এই ক্লান্তি ছিল নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের কাজে আসার এবং তাদের মুখে হাসি ফোটানোর এক তৃপ্তিদায়ক ক্লান্তি। অন্যদিকে স্নেহার জীবন সম্পূর্ণ ভিন্ন এক রাজকীয় খাতে বয়ে চলছিল। সে এখন একটি গুরুত্বপূর্ণ জেলার দোর্দণ্ডপ্রতাপ ডিএম। তার বসবাসের জন্য বিশাল বড় সরকারি বাংলো, নিরাপত্তার জন্য চারদিকে সশস্ত্র গার্ড, যাতায়াতের জন্য লাল বাতি লাগানো গাড়ি। ক্ষমতা আর বিলাসের সব কিছুই তার হাতের মুঠোয় ছিল। চারপাশের মানুষজন তাকে দেখলে সসম্ভ্রমে মাথা নিচু করে সালাম করত। তার কলমের একটিমাত্র আঁচড়ে এবং একটি স্বাক্ষরেই বড় বড় প্রশাসনিক সিদ্ধান্ত মুহূর্তে বাস্তবায়িত হয়ে যেত। কিন্তু এত কোলাহল আর ক্ষমতার মাঝেও রাতে যখন সে নিজের বিশাল বাংলোয় একদম একা থাকত, তখন এক অদ্ভুত এবং দম বন্ধ করা নিস্তব্ধতা তাকে চারপাশ থেকে আষ্টেপিষ্টে ঘিরে ধরত। ডিভোর্সের পর সে রাহুলকে আর একবারের জন্যেও নিজে থেকে ফোন করেনি, হয়তো নিজের উচ্চপদের অহংকারের কারণে অথবা নিজের অপরাধবোধের ভয়ের কারণে। তার মন তাকে বারবার বোঝাত যে নিজের কেরিয়ারের স্বার্থে সে একদম ঠিক কাজটাই করেছে। সমাজ এবং চারপাশের মানুষজনও তো তাকে এটাই বলত, এত বড় মাপের একজন অফিসার হয়ে শেষমেশ এক সাধারণ কেরানির সাথে জীবন কাটানো কি মানায়? তুমি যা করেছ ঠিকই করেছ। কিন্তু এত সব সান্ত্বনার পরেও তার হৃদয়ের এক গভীরতম কোণে কোথাও একটা বারবার এই অমোঘ প্রশ্নটা জেগে উঠত, আমি যা করেছি সত্যিই কি আমার সেই সিদ্ধান্তটা ঠিক ছিল? আমি কি একটা নিষ্পাপ মানুষকে অন্যায়ভাবে ঠকাইনি? অন্যদিকে রাহুল এখন সেই বাঁকুড়া শহরে অত্যন্ত জনপ্রিয় এবং বেশ পরিচিত একটি নাম হয়ে উঠছিল। সেখানকার মানুষজন তাকে তার আসল নামের চেয়ে তার নিঃস্বার্থ কাজের জন্যই বেশি চিনত। সবাই বলতো সেই ভালো মানুষটা যে বিপদে পড়লে সবাইকে নিজের পরিবারের মতো সাহায্য করে। একদিন একজন গরিব বিধবা মহিলা অত্যন্ত অসহায়ভাবে কাঁদতে কাঁদতে তার কাছে এসে হাজির হলেন। তার একটি রেশন কার্ড কোনোভাবেই তৈরি হচ্ছিল না, যার ফলে তাকে না খেয়ে দিন কাটাতে হচ্ছিল। রাহুল অত্যন্ত মনোযোগ দিয়ে পুরো বিষয়টি আগাগোড়া বুঝল, তার সমস্ত কাগজপত্র নিজে দৌড়াদৌড়ি করে ঠিক করালো এবং মাত্র 2 সপ্তাহের মাথায় সরকারি অফিস থেকে তার সেই রেশন কার্ডটি তৈরি করিয়ে তার হাতে তুলে দিল। সেই দরিদ্র মহিলাটি আনন্দের চোখের জল মুছতে মুছতে যাওয়ার সময় 2 হাত তুলে তাকে আশীর্বাদ করে বললেন, ভগবান তোমায় জীবনে অনেক সুখে রাখুন এবং তোমার মনের সব ইচ্ছে পূরণ করুন বাবা। কথাটি শুনে রাহুল আবেগে মাথা নিচু করে নিল। তার তৎক্ষণাৎ মনে পড়ে গেল বিয়ের পর কত অসংখ্যবার সে নিজে না খেয়ে মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে স্নেহার সফলতার জন্য কায়মনোবাক্যে প্রার্থনা করত। আজ জীবনের এই পর্যায়ে এসে প্রথমবার তার গভীরভাবে মনে হল যে হয়তো তার সেই পুরনো নিঃস্বার্থ প্রার্থনাগুলোই আজ এই গরিব অসহায় মানুষগুলোর আশীর্বাদের রূপ নিয়ে তার কাছেই ফিরে আসছে। এভাবেই সময়ের চাকা আপন গতিতে ঘুরতে লাগল। ছোট ছোট দিনগুলো একসময় মাসে পরিণত হল। রাহুল এখন সেই পুরনো ধর্মশালা ছেড়ে শহরের এক প্রান্তে একটি ছোট্ট এবং সাধারণ ঘর ভাড়ায় নিয়েছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সেই একই রুটিন, একই জনসেবার কাজ। সে নিজের বুকের ভেতরে লুকিয়ে রাখা সেই ডিভোর্সের কষ্ট কখনো ভুলে কারো সামনে প্রকাশ করেনি। কেউ যখন কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করত, ভাই, তোমার বাড়ির লোকজন সব কোথায়, তুমি এখানে একা কেন, তখন সে অত্যন্ত শান্তভাবে শুধু এইটুকু বলত, আমার সবাই আছে, তারা সবাই খুব ভালো আছে, সব ঠিক আছে। একদিন হঠাৎ করে স্থানীয় থানা থেকে রাহুলের নামে ডাক এলো। কেউ একজন হয়তো তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করেছিল যে রাহুল নাকি বেআইনিভাবে টাকার বিনিময়ে সরকারি অফিসে মানুষের দালালি করে দিচ্ছে। পুলিশের ডাক পেয়ে রাহুল বিন্দুমাত্র না ঘাবড়ে অত্যন্ত সাহসের সাথে থানায় গিয়ে পৌঁছাল। সেখানকার দারোগাবাবু তাকে ওপর থেকে নিচ পর্যন্ত মেপে নিয়ে কড়া গলায় জিজ্ঞেস করলেন, তুমি কে হে? তুমি কি কোনো পাশ করা উকিল যে প্রতিদিন মানুষের ফর্ম নিয়ে বসে থাকো? রাহুল কোনো রকম ভয় না পেয়ে অত্যন্ত শান্ত এবং নম্রভাবে উত্তর দিল, না স্যার, আমি কোনো উকিল নই, আর আমি কারো কাছ থেকে কোনো টাকাও নিই না। আমি শুধু এই শহরের অসহায় এবং অশিক্ষিত মানুষগুলোকে তাদের দরকারি কাজে একটু সাহায্য করি মাত্র।
দারোগাবাবু বেশ কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে তার কথাগুলো মন দিয়ে শুনলেন, তারপর গলাটা একটু নরম করে বললেন, দেখো বাবু, তুমি কোনো চুরি বা খারাপ কাজ করছো না সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এইভাবে প্রতিদিন সরকারি অফিসের সামনে প্রকাশ্যে বসে থাকাটা তো আইনের চোখে ঠিক নয়। তুমি তো শিক্ষিত মানুষ, বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছ। রাহুল সম্মতি জানিয়ে মাথা নাড়ল। সেই দিনেই সেই সহৃদয় দারোগাবাবু তাকে একটি ছোট্ট জায়গা ভাড়া নিয়ে একটি বৈধ সেবা কেন্দ্র খোলার জন্য সুন্দর একটি পরামর্শ দিলেন। ঠিক এই জায়গা থেকেই রাহুলের জীবন আরেকটি নতুন এবং ইতিবাচক বাঁক নিল। সে এতদিন ধরে তার নিজের উপার্জনের যে সামান্য টাকাটা জমিয়েছিল তা দিয়ে সে শহরের একটি কোণায় একটি ছোট দোকান ঘর ভাড়া নিল। দোকানের বাইরে সে একটি বড় করে বোর্ড বানিয়ে লাগাল, যাতে বড় বড় অক্ষরে লেখা ছিল, বিনামূল্যে আইনি ও সরকারি সহায়তা কেন্দ্র। দোকান খোলার প্রথম দিন থেকেই সেখানে অসংখ্য মানুষের ভিড় জমতে শুরু করল। রাহুলের তখন মনে হতে লাগল যেন সে তার হারানো পরিবারের বদলে একটা নতুন এবং বিশাল এক ভালোবাসার পরিবার পেয়ে গেছে। এদিকে অদ্ভুত এক সমাপতনে স্নেহা যে জেলায় ডিএম হিসেবে বদলি হয়ে এসেছিল সেটি ছিল এই বাঁকুড়া জেলায়। স্নেহার অফিসে প্রতিদিন আসা অসংখ্য ফাইলের ভিড়ে একটি নির্দিষ্ট নাম বারবার তার চোখের সামনে ভেসে উঠতে লাগল। আলাদা আলাদা অভাবগ্রস্ত মানুষের মুখে এবং বিভিন্ন ঘটনায় সেই একই নাম বারবার উচ্চারিত হতে লাগল, রাহুল। সাধারণ মানুষ এসে বলতো, ম্যাডাম, এই কঠিন কাজটা তো ওই আমাদের রাহুলজি নিজে দাঁড়িয়ে থেকে করিয়ে দিয়েছেন, উনি তো গরিব মানুষের কাজ করার জন্য এক পয়সাও নেন না। প্রথম দিকে স্নেহা এই নামের প্রতি খুব একটা মনোযোগ দেয়নি, কিন্তু বারবার শুনতে শুনতে নামটা তার কানের ভেতর কোথাও একটা অদ্ভুতভাবে আটকে গেল। সে আনমনে ভাবতে লাগল, এ কি সেই আমার চেনা রাহুল? না না, এমনটা কিভাবে সম্ভব হতে পারে? আমার ওই মেসেজটা পাওয়ার পর তো ওর পুরোপুরি ভেঙে পড়ে ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু মানুষের ভাগ্য কখনো চুপ করে বসে থাকে না। একদিন স্নেহার টেবিলে জমিজমা সংক্রান্ত একটি অত্যন্ত জটিল এবং বড় মামলা এসে উপস্থিত হল, যে মামলার ওপর বেশ কয়েকটি গরিব ও ভূমিহীন পরিবারের ভবিষ্যৎ পুরোপুরি আটকে ছিল। দাপ্তরিক তদন্তে পরিষ্কারভাবে জানা গেল যে ওই গরিব মানুষগুলোর পক্ষে সমস্ত প্রমাণপত্র এবং আইনি কাগজপত্র কেউ একজন অত্যন্ত নিখুঁত এবং সুন্দরভাবে গুছিয়ে তৈরি করে দিয়েছে, যাতে কোনো আইনি ফাঁকফোকর নেই। সেই ফাইলের এক কোণায় পরিষ্কার অক্ষরে লেখা ছিল, সহায়তায় রাহুল। নামটা দেখার সাথে সাথে স্নেহার আঙুলগুলো ফাইলের ওপর যেন পাথর হয়ে থমকে গেল। অজানা এক আশঙ্কায় তার বুকটা প্রচণ্ড জোরে ধরফর করতে শুরু করল। সে আর এক মুহূর্ত দেরি না করে তার অধস্তন কর্মচারীদের সঙ্গে সঙ্গে আদেশ দিল, এই যে ব্যক্তি এই ফাইলটা তৈরি করেছে, এই লোকটিকে অবিলম্বে আমার চেম্বারে ডেকে পাঠানো হোক। অন্যদিকে রাহুল যখন ডিএম অফিস থেকে ডাক পেল, তখন সে ঘুণাক্ষরেও জানত না যে সে আসলে কার সাথে দেখা করতে যাচ্ছে। সে খুব স্বাভাবিকভাবেই ওই গরিব মানুষগুলোর বাকি ফাইলপত্রগুলো হাতে তুলে নিয়ে কালেক্টরের ভবনে গিয়ে পৌঁছাল। অনুমতি নিয়ে সে যখনই ডিএমের বিশাল চেম্বারে প্রবেশ করল, ঠিক তখনই সামনের রাজকীয় চেয়ারে বসে থাকা মহিলাকে দেখে তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। এ তো স্বয়ং স্নেহা। কয়েক মুহূর্তের জন্য সেই ঘরের সময় যেন পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। স্নেহা ডিএমের বিশাল ক্ষমতাবান চেয়ারে বসেছিল পূর্ণ দাপট এবং অহংকারের সাথে, আর তার ঠিক সামনেই রাহুল দাঁড়িয়েছিল একদম সাধারণ পরিপাটি পোশাকে, কিন্তু তার চোখে মুখে ছিল এক অদ্ভুত অবিচল স্থৈর্য এবং আত্মবিশ্বাস। স্নেহা চমকে উঠে তাকে দেখল, তারপর নিজেকে সামলে নিয়ে ফাইলের দিকে চোখ ফেরাল। নিজের কণ্ঠস্বরের কাঁপুনি লুকিয়ে তা স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে সে অত্যন্ত গম্ভীর গলায় বলল, আপনার নামই কি রাহুল? রাহুল কোনো রকম উত্তেজনা না দেখিয়ে অত্যন্ত শান্তভাবে মাথা সামান্য নিচু করে বলল, জি ম্যাডাম। ওই একটিমাত্র ছোট শব্দের মধ্যে তার কোনো পুরনো ক্ষোভ বা অভিযোগ ছিল না, কোনো লুকোনো কটাক্ষ ছিল না, শুধু পরিষ্কার একটা ব্যবধান এবং দূরত্ব ছিল, একজন ক্ষমতাবান আমলার পদমর্যাদা আর একজন সাধারণ নাগরিকের মধ্যেকার বিশাল দূরত্ব। স্নেহা ধপ করে ফাইলটা বন্ধ করে দিল। তার বুকের ভেতরটা এক অজানা যন্ত্রণায় ভারী হয়ে এল। কালেক্টরেটের সেই বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কয়েকটা মুহূর্ত এত নিস্তব্ধভাবে কাটল যেন ঘরের বাতাসও ঠিকমতো শ্বাস নিতে ভুলে গেছে। স্নেহার সুসজ্জিত আঙুলগুলো বন্ধ ফাইলের ওপর জমে থেমেছিল, আর তার সামনে রাহুল মাথা সামান্য নিচু করে অবিচলভাবে দাঁড়িয়েছিল, ঠিক সেইভাবেই যেভাবে যে কোনো সরকারি অফিসে কোনো কাজ নিয়ে আসা একজন সাধারণ অসহায় মানুষ দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যে পার্থক্য শুধু এতটুকুই ছিল যে আজ বিচারকের আসনে বসা সামনের ওই ক্ষমতাবান অফিসারটি ছিল তার একসময়ের নিজের হাতে গড়া স্ত্রী। স্নেহা গলাটা একটু পরিষ্কার করে নিল।
তার গলার স্বরে সেই চিরাচরিত প্রশাসনিক কড়াকড়ি এবং গাম্ভীর্য ধরে রাখার চেষ্টা থাকলেও তার চোখ দুটো তাকে একেবারেই সঙ্গী দিচ্ছিল না। সেখানে এক অদ্ভুত অপরাধ বোধ খেলা করছিল। সে জিজ্ঞেস করল, আপনি কি এই গরিব মানুষগুলোর তরফ থেকে তাদের প্রতিনিধি হয়ে এখানে এসেছেন? রাহুল অত্যন্ত শান্ত ও মার্জিতভাবে উত্তর দিল, জি ম্যাডাম, এরা অত্যন্ত অসহায়। এরা আমার কাছে একটু আইনি সাহায্য চেয়েছিল। এদের কাছে নিজেদের দাবির সপক্ষে সব বৈধ কাগজই ছিল, শুধু প্রশাসনের কাছে পৌঁছানোর সঠিক রাস্তাটা এদের জানা ছিল না। এই একটিমাত্র সাধারণ বাক্য স্নেহার বুকের ভেতরটা যেন ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিল। তার পরিষ্কার মনে পড়ে গেল, একসময় ঠিক এই একই কথাগুলো রাহুল তাকে প্রতিদিন বলত। তুমি তোমার স্বপ্নের রাস্তা জানো না ঠিকই, কিন্তু আমি তো তোমার পাশে আছি, আমি তোমায় পথ দেখাব। সে নিজের ভেতরের এই আবেগের ঝড়কে জোর করে সামলে নিয়ে কড়া গলায় বলল, আপনি কি খুব ভালো করেই জানেন এই জমির বিষয়টা আইনত কতটা স্পর্শকাতর এবং জটিল? জি, আমি জানি। রাহুল অবিচলভাবে মাথা নাড়ল। আর ঠিক এই কারণেই আমি এদের সমস্ত বৈধ নথিপত্র এবং প্রমাণ একদম সম্পূর্ণ করে গুছিয়ে তবেই আপনার কাছে নিয়ে এসেছি। সে তার হাতের ফাইলটা সামনের টেবিলে স্নেহার দিকে এগিয়ে দিল। স্নেহা অত্যন্ত খুঁটিয়ে ফাইলের এক একটা পৃষ্ঠা উল্টে উল্টে দেখল। সেখানে সবকিছু একদম আইনি নিয়ম মেনে নিখুঁতভাবে গোছানো ছিল। তাতে কোনো রাজনৈতিক নেতার সুপারিশ ছিল না, কোনো অবৈধ চাপ সৃষ্টি করার চেষ্টা ছিল না। সেখানে যা ছিল তা হল শুধু নগ্ন সত্য এবং গরিবের অধিকার। স্নেহা তার চাকরি জীবনে প্রথমবার নিজের চেয়ারে হেলান দিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস নিল। আপনি কিছুক্ষণ বাইরে গিয়ে অপেক্ষা করুন, সে সম্পূর্ণ আনুষ্ঠানিক এবং শীতল সুরে কথাটি বলল। রাহুল এই কথার কোনো উত্তর না দিয়ে, কোনো কথা না বাড়িয়েই ধীর পায়ে বাইরে চলে গেল। তার হাঁটার মধ্যে কোনো অহেতুক তাড়া ছিল না, আর একজন ডিএমের সামনে দাঁড়িয়ে থাকার কোনো ঘাবড়ে যাওয়া ভাবও তার মধ্যে প্রকাশ পেল না। বিশাল চেম্বারে এখন স্নেহা সম্পূর্ণ একা রয়ে গেল। সে তার গদিয়াটা চেয়ার থেকে উঠে গিয়ে জানলার কাচের কাছে দাঁড়িয়ে বাইরের রাস্তার দিকে একদৃষ্টে তাকিয়ে নইল। সে ভাবতে লাগল, এই সেই মানুষটি যাকে সে একদিন ক্যারিয়ারের পথে বাধা এবং অত্যন্ত দুর্বল ভেবে অনায়াসে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর আজ সেই মানুষটাই বিনা কোনো ক্ষমতায়, বিনা কোনো পদে শত শত অসহায় মানুষের সবচেয়ে বড় কণ্ঠস্বর হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। তার মাথার ভেতর হাজারো প্রশ্নের এক বিশাল বন্যা বয়ে গেল। সে কি সেদিন খুব বড় একটা ভুল করেছিল? সে কি শুধু নিজের ক্ষমতার চেয়ার আর নতুন পরিচয়ের মিথ্যা অহংকারে এতটাই অন্ধ হয়ে জড়িয়ে পড়েছিল যে নিজের সবচেয়ে কাছের মানুষটাকেই সে ভুলে গিয়েছিল? কিছুক্ষণ নিজের সাথে এই মানসিক যুদ্ধ করার পর সে ফিরে এসে ওই ফাইলে তার চূড়ান্ত সই করে দিল। তার এই সিদ্ধান্তটি পুরোপুরি ওই গরিব এবং ভূমিহীন মানুষদের পক্ষেই ছিল। আদেশনামাটি বেরোতেই পুরো ডিএম অফিসে খুশির হইচই পড়ে গেল। রাহুলকে পুনরায় চেম্বারের ভেতরে ডাকা হলো। আপনাদের কাজ হয়ে গেছে, আপনারা এবার নিশ্চিন্তে যেতে পারেন। স্নেহা সরাসরি রাহুলের চোখের দিকে না তাকিয়েই ফাইলটা দেখতে দেখতে বলল। রাহুল অত্যন্ত বিনয়ের সাথে হাত জোড় করে বলল, আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। এই গরিব মানুষগুলোর আজীবন আশীর্বাদ সবসময় আপনার উপর বর্ষিত হবে। সে ঘুরে দাঁড়িয়ে দরজা লক্ষ্য করে যেতে উদ্যত হল। রাহুল, পেছন থেকে স্নেহার গলাটা প্রথমবার এক অদ্ভুত আবেগে কেঁপে উঠল। রাহুল থমকে দাঁড়াল ঠিকই, কিন্তু সে পেছনে ঘুরল না। হ্যাঁ ম্যাডাম, বলুন। এক মুহূর্তের জন্য স্নেহা তার ডিএমের খোলস থেকে বেরিয়ে এলো। সেখানে আর কোনো ডিএম রইল না। সে তখন ছিল শুধুই একজন অনুতপ্ত নারী, যে কিনা নিজেরই নেওয়া এক নির্মম সিদ্ধান্তের বিশাল বোঝার নিচে চাপা পড়ে ছটফট করছিল। আমরা কি একটু সময় করে কখনো বসে নিজেদের মধ্যে কথা বলতে পারি? রাহুল এবার ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকাল। তার সেই দৃষ্টিতে কোনো পুরনো ক্ষোভ বা অভিযোগ ছিল না, আবার নতুন করে কিছু পাওয়ারও কোনো আশা ছিল না। যদি সত্যিই আপনার কোনো প্রয়োজন হয় তবে নিশ্চয়ই বলতে পারেন। সে অত্যন্ত শান্ত এবং নিষ্পৃহ স্বরে কথাটি বলল এবং চেম্বার থেকে বাইরে চলে গেল। সেই সন্ধ্যায় ডিএম অফিসের কাজ শেষ হওয়ার পরও স্নেহা অনেকক্ষণ সেখানে একা বসে রইল। সামনের সমস্ত ফাইলগুলো বন্ধ করে রাখা ছিল, কিন্তু তার মাথার এবং মনের ভেতর চলছিল এক তুমুল মানসিক শোরগোল। তার বারবার মনে পড়তে লাগল সেই পুরনো অভাবের দিনগুলোর কথা, যখন সে পড়তে পড়তে ক্লান্ত হলে রাহুল তার জন্য পরম যত্নে চা বানাত, তার এলোমেলো নোটসগুলো গুছিয়ে রাখত এবং মক টেস্টে প্রতিটি ব্যর্থতার পর তাকে বুকে জড়িয়ে বলত, চিন্তা করো না, একদিন ঠিক সব ঠিক হয়ে যাবে। আজ সেই স্বপ্ন পূরণের দিন সত্যি সত্যিই চলে এসেছে, কিন্তু সেই খুশি ভাগ করে নেওয়ার জন্য তাদের মাঝে আর সেই পুরনো সম্পর্কটা অবশিষ্ট নেই। সেদিন রাতে অনেক দ্বিধাদ্বন্দ্বের পর প্রথমবারের মতো সে নিজে থেকে রাহুলকে মেসেজ করল।
সেই একই সাধারণ শব্দ, কিন্তু এবার তাতে কোনো অহংকার বা পদমর্যাদার জোর ছিল না। সে লিখল, আমরা কি একটু কথা বলতে পারি? কয়েক মিনিট পার হয়ে গেল, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। স্নেহা হতাশ হয়ে ফোনটা একপাশে রেখে দিল, কিন্তু অজানা এক আশঙ্কায় তার বুকের ধুকফুকানি ক্রমশ বেড়েই চলেছিল। ওদিকে শহরের অন্য প্রান্তে রাহুল তার সেই ছোট্ট ভাড়াঘরে চুপচাপ বসেছিল। অন্ধকারে তার মোবাইলের স্ক্রিনটা জ্বলছিল। মেসেজটা পড়ার পর সে বেশ অনেকক্ষণ চুপ করে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। সে সাথে সাথে কোনো রিপ্লাই দিল না। তার পরিষ্কার মনে পড়ে গেল সেই অভিশপ্ত রাতের কথা, যেদিন ঠিক এভাবেই ডিভোর্সের সেই নির্মম মেসেজটা তার ফোনে এসেছিল। সেই একই জলজলে স্ক্রিন, সেই একই দম বন্ধ করা নিস্তব্ধতা। অনেকক্ষণ নিজের সাথে যুদ্ধ করার পর সে স্ক্রিনে শুধু একটিমাত্র লাইন টাইপ করে পাঠিয়ে দিল, আগামীকাল সন্ধ্যায় ঠিক নদীর ঘাটে। পরের দিন সন্ধ্যায় বাঁকুড়ার পাশ দিয়ে বয়ে চলা নদীটি একদম শান্ত ছিল। পশ্চিম আকাশে সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছিল এবং নদীর জল লাল রঙে রাঙিয়ে দিচ্ছিল। এটা ঠিক সেই একই রকম ঘাট যেমনটা কলকাতায় ছিল, যেখানে একদিন সে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেছিল যে সে একজন ভালো মানুষ হয়ে সমাজকে এমন কিছু করে দেখাবে যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। স্নেহা সময়ের অনেক আগেই সেখানে গিয়ে অপেক্ষা করছিল। তার পরনে ছিল একদম সাধারণ মানের একটি সুতির শাড়ি। তাতে ডিএম সুলভ কোনো আড়ম্বর বা জাঁকজমক নেই। না তার সাথে আজ কোনো লালবাতির গাড়ি আছে, না আছে কোনো নিরাপত্তারক্ষী। সে যখন অনেক দূর থেকে রাহুলকে হেঁটে আসতে দেখল, তখন তার হৃদয় এক অদ্ভুত মিশ্র অনুভূতিতে কানায় কানায় ভরে উঠল। দুজনে পাশাপাশি বসে কিছুক্ষণ একদম চুপচাপ রইল। তাদের মাঝে কোনো কথা হল না, শুধু নদীর জলের বয়ে চলার একটানা কলতান শোনা যাচ্ছিল। দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে স্নেহা মুখ খুলল। জীবনে আমার অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছিল। কথা বলতে গিয়ে তার গলাটা কান্নায় ধরে আসছিল। ক্ষমতার মোহে আমি সেদিন বুঝতেই পারিনি যে আমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা কি হারাচ্ছি। রাহুল অত্যন্ত ধীর স্থিরভাবে তার দিকে তাকাল। না, ওটা আপনার কোনো ভুল ছিল না। সে অত্যন্ত শান্ত এবং পরিণত স্বরে বলল, ওটা একান্তই আপনার নিজের নেওয়া একটা সচেতন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি তোমাকে এত বছরের সম্পর্কের পর শুধু একটা সাধারণ মেসেজে ছেড়ে দিয়েছিলাম। স্নেহা আর নিজেকে সামলাতে না পেরে হাউমাউ করে কেঁদে ফেলল। আমি শেষবারের মতো একজন সাধারণ মানুষের মতো মুখোমুখি বসে কথাও বলিনি তোমার সাথে। রাহুল তার দৃষ্টি নদীর ওপারে নিবদ্ধ করল। এটা ঠিক যে ওই একটা মেসেজ আমাকে ভেতর থেকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছিল, সে গভীর গলায় বলল। কিন্তু এটাও সত্যি যে ওটাই আমাকে ধ্বংসস্তূপ থেকে আবার নতুন করে নিজেকে গড়ে তুলতে সাহায্য করেছে। সেদিন ওই আঘাতটা যদি না আসত, তাহলে হয়তো আজও আমি নিজেকে অন্যের দয়া আর কোনো পদের মাপকাঠিতেই বিচার করে সারা জীবন কাটিয়ে দিতাম। স্নেহা ফুপিয়ে কাঁদতে কাঁদতে অনুতপ্ত স্বরে বলল, তুমি নিজের কর্মে আজ এত বড় একজন মানুষ হয়ে গেলে, আর আমি পদে থেকেও। রাহুল এবার হালকা হেসে তাকে থামিয়ে দিয়ে বলল, মানুষ কখনো তার পদমর্যাদা বা চেয়ার দিয়ে বড় হয় না স্নেহা। মানুষ বড় হয় তার নিঃস্বার্থ কর্ম এবং মানুষের প্রতি তার ভালোবাসায়। রাহুলের এই কথাগুলো স্নেহার মনের গভীরে তীরের মতো গেঁথে গেল। স্নেহা অত্যন্ত ধীর এবং মিনতিভরা স্বরে জিজ্ঞেস করল, তুমি কি তোমার সেই পুরনো স্নেহাকে কখনো মন থেকে ক্ষমা করতে পারবে? রাহুল কয়েক মুহূর্ত চুপ থেকে গভীরভাবে ভাবল। ক্ষমা তো মানুষের কাছে তখনই চাওয়া হয় যখন সামনের মানুষটি সেই আঘাতে আহত থাকে। সে অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, আমি এখন আর বিন্দুমাত্র আহত নই। আমি এখন সম্পূর্ণ মুক্ত। রাহুলের বলা ওই একটিমাত্র বাক্য স্নেহাকে ভেতর থেকে আক্ষরিক অর্থেই নাড়িয়ে দিল। সেদিন তারা দুজনে নদীর ঘাটে আরও অনেকক্ষণ পাশাপাশি বসে রইল। তাদের মধ্যে পুরনো আঘাত, অভিযোগ বা কষ্টের আর কোনো কথা হল না। সেখানে ছিল শুধুই বর্তমানের কঠোর বাস্তবতা এবং একে অপরকে বুঝে নেওয়ার প্রশান্তি। সেখান থেকে উঠে যাওয়ার সময় স্নেহা অত্যন্ত দ্বিধা নিয়ে বলল, ভবিষ্যতে যদি কখনো তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে আমাকে। রাহুল তাকে কথার মাঝখানেই বিনয়ের সাথে থামিয়ে দিয়ে বলল, সাহায্য সবসময় মানুষ মানুষকে করে। কোনো পদমর্যাদা বা চেয়ার কখনো সাহায্য করে না। আর আপনি তো একজন ভালো অফিসার হিসাবে এখন ঠিক সেটাই করছেন। কথাটি বলেই সে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। স্নেহা একা অনেকক্ষণ সেখানেই স্তব্ধ হয়ে বসে রইল। জীবনে প্রথমবার তার এই তীব্র অনুভূতি হল যে ক্ষমতার যে চেয়ারটাকে সে এত বড় ভেবেছিল, আজ সেই চেয়ারটাই রাহুলের বিশাল ব্যক্তিত্বের সামনে তাকে অত্যন্ত ছোট করে তুলছে। অন্যদিকে নদীর ঘাট থেকে নিজের শহরে ফেরার পথে রাহুলের মনের ভেতর গভীরভাবে এই অনুভব হল যে আজ সে স্নেহার সাথে তর্কে কোনো লড়াই জেতেনি বা তার ওপর কোনো প্রতিশোধও নেয়নি। তবুও তার মনটা আজ এক অদ্ভুত শান্তিতে একদম হালকা লাগছিল, কারণ সে আজ ওই নারীকে কথায় হারায়নি,
বরং সে চিরতরে নিজের ভেতরের সেই পুরনো যন্ত্রণাকে জয় করে হারিয়ে দিয়েছিল। নদীর ঘাটের সেই আবেগময় সন্ধ্যার পর দুজনেই আবার আগের মতো নিজেদের কর্মব্যস্ত জগতে ফিরে গিয়েছিল। কিন্তু এখন তাদের দুজনের জগতই আর আগের মতো আত্মকেন্দ্রিক ছিল না। স্নেহা পরের দিন সকালে অফিসে পৌঁছাল। তার ডিএমের চেয়ারটা ঠিক সেখানেই ছিল। টেবিলের ওপর ফাইলের স্তূপও একই রকম ছিল। আদেশ দেওয়ার বিশাল ক্ষমতাও আগের মতোই অটুট ছিল। কিন্তু অহংকারে মোড়া তার ভেতরের সত্তাটা সম্পূর্ণ ভেঙে চুরে এক নতুন মানুষের জন্ম হয়েছিল। এখন সে প্রতিটি ফাইলের পাতায় সেই অসহায় মানুষগুলোর জলজন্ত মুখ দেখতে পাচ্ছিল। ঠিক সেই মুখগুলো যাদের অধিকার আদায়ের জন্য রাহুল বিনা কোনো ক্ষমতায় বা পদে দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছিল। রাহুল নিজের শহরে এবং তার সেবা কেন্দ্রে ফিরলে সাধারণ মানুষজন তাকে পরম মমতায় ঘিরে দাঁড়াল। সেখানে কারো জমজমাট জমি সংক্রান্ত সমস্যার আইনি সমাধান হয়ে গিয়েছিল। কেউ তার অনেক দিনের আটকে থাকা পেনশন হাতে পেয়ে গিয়েছিল। আবার কারো বাচ্চার ভালো স্কুলে বিনা খরচে ভর্তি হয়ে গিয়েছিল। সবার চোখে মুখে ছিল এক পরম প্রাপ্তির খুশি। তাদের এই আনন্দ দেখে রাহুলও প্রাণ খুলে হাসতে লাগল। কিন্তু তার মনের ভেতরে কোথাও একটা সে খুব ভালো করেই জানত যে মানুষের সেবার এই দুর্গম পথ এখন তার জন্য আরও অনেক বড় এবং বিস্তৃত হতে চলেছে। এর ঠিক কয়েক সপ্তাহের মধ্যেই স্নেহা ডিএম হিসেবে তার জেলায় একটি সম্পূর্ণ নতুন এবং যুগান্তকারী আদেশ জারি করল। সে ঘোষণা করল যে জেলার প্রতিটি প্রান্তে জনসহযোগিতা কেন্দ্র খোলা হবে, যেখানে যে কোনো সাধারণ মানুষ কোনো দালাল বা পয়সা ছাড়াই সরাসরি সরকারি সাহায্য পাবে। সমস্ত সরকারি আধিকারিকদের প্রতি তার অত্যন্ত কঠোর নির্দেশ ছিল যেন কোনো গরিব বা অসহায় মানুষের ফাইল অকারণে টেবিলে ফেলে আটকে রাখা না হয়। তার এই পদক্ষেপে অনেক দুর্নীতিগ্রস্ত অফিসার অবাক হয়ে বললেন, ম্যাডাম, হঠাৎ করে আপনি এইসব কি শুরু করলেন? স্নেহা অত্যন্ত দৃঢ়তার সাথে শুধু এটুকু উত্তর দিল, কারণ সরকারি সিস্টেমের কাজ সাধারণ মানুষকে ফাইলের চাপে পিষে মারা নয়, বরং তাদের বিপদে পাশে দাঁড়িয়ে তাদের ভরসা দেওয়া। স্নেহার চালু করা সেই নতুন পরিকল্পনার অধীনেই রাহুলের সেই ছোট্ট সহায়তা কেন্দ্রটিকে সরকারিভাবে প্রথম স্বীকৃতি প্রদান করা হল। রাহুল যখন চিঠি মারফত এই খবরটা পেল, তখন সে কিছুক্ষণ নিজের চেয়ারে চুপ করে বসে রইল। সে খুব সহজেই বুঝে গিয়েছিল যে এই সরকারি সাহায্য কোনো পদমর্যাদার অহংকার থেকে আসেনি, বরং এটি এসেছে সেই পবিত্র অনুভূতির জায়গা থেকে যা ওই নদীর ঘাটে সেই সন্ধ্যায় তাদের কথোপকথনের মাধ্যমে জন্ম নিয়েছিল। কিন্তু রাহুলের জীবনের আসল এবং সবচেয়ে বড় পরীক্ষা তখনও বাকি ছিল। একদিন হঠাৎ করে স্থানীয় এবং রাজ্যস্তরের মিডিয়ায় একটি চাঞ্চল্যকর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। বর্তমান ডিএমের প্রাক্তন স্বামীর খোলা সেবা কেন্দ্র, কি এর পেছনের সত্যতা? রাহুলের কেন্দ্রের বাইরে অসংখ্য ক্যামেরা, মাইক এবং সাংবাদিকদের ভিড় জমে গেল। চারদিক থেকে উড়ে আসতে লাগল নানা তীক্ষ্ণ প্রশ্ন। আপনি কি এখন ডিএমের সাথে আপনার ব্যক্তিগত পুরনো সম্পর্কের বেআইনি ফায়দা ওঠানোর চেষ্টা করছেন? আপনাদের এইসব সমাজসেবা কি শুধুই মিডিয়ার সামনে লোক দেখানো কোনো চমক? রাহুল বিন্দুমাত্র বিচলিত না হয়ে জীবনে প্রথমবার এতগুলো ক্যামেরার সামনে এসে দাঁড়াল। সে নিজের সপক্ষে কোনো বাড়তি সাফাই বা যুক্তি দিল না। শুধু অত্যন্ত শান্ত গলায় এটুকু বলল, যদি এই সমাজে কোনো অসহায় মানুষকে বিনা স্বার্থে সাহায্য করাটা অপরাধ বলে গণ্য হয়, তবে আমি গর্বের সাথে প্রতিদিন এই অপরাধ করে যাব। আর যদি কোনো সৎ অফিসার সরকারি নিয়ম মেনে আমার এই ভালো কাজে আমাকে সমর্থন করে থাকেন, তবে সেটা তার কোনো ব্যক্তিগত অনুগ্রহ নয়, বরং সেটা তার সাংবিধানিক কর্তব্য। রাহুলের বলা এই একটিমাত্র শক্তিশালী ক্লিপটি নিমেষে সমস্ত সমালোচক এবং সাংবাদিকদের মুখ চিরতরে বন্ধ করে দিল। স্নেহা নিজের বাংলোতে বসে টিভিতে সেই ইন্টারভিউটি দেখল। আবেগে এবং গর্বে তার দু চোখ জলে ভরে উঠল। সে সেদিন পুরোপুরি বুঝতে পারল যে সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য রাহুলের কারো নামের বা পরিচয়ের কোনো প্রয়োজন ছিল না। সে তার নিজের সৎ কাজ দিয়েই নিজের এক অটুট পরিচয় গড়ে তুলেছে। এর কয়েক মাস পর রাজ্য সরকারের তরফ থেকে সমাজসেবায় অসামান্য অবদানের জন্য একটি বিশাল রাজ্যস্তরের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হল। প্রান্তিক মানুষের আইনি এবং সরকারি সহায়তার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য খোদ মুখ্যমন্ত্রী রাহুলকে বিশেষভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই বিশাল মঞ্চে রাজ্যের অনেক বড় বড় নামিদামি ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এবং জেলার ডিএম হিসেবে স্নেহাকেও সেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। যখন সঞ্চালক মাইকে সমাজসেবক হিসেবে রাহুলের নাম ঘোষণা করলেন, তখন পুরো হলঘর একযোগে দাঁড়িয়ে করতালিতে মুখরিত হয়ে উঠল।
সেই মানুষটি, যাকে একদিন একজন ডিএমের যোগ্য স্বামী নয় বলে তীব্র কটাক্ষ করা হয়েছিল, আজ সে সেই একই ডিএমের সামনে দাঁড়িয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান গ্রহণ করতে যাচ্ছিল। রাহুল ধীর পায়ে মঞ্চে গিয়ে পৌঁছাল, আর তার ঠিক সামনেই সম্মাননা তুলে দেওয়ার জন্য অন্য অতিথিদের সাথে স্নেহা দাঁড়িয়েছিল। কয়েক মুহূর্তের জন্য তাদের গুজনের আবার একবার চোখাচোখি হল, কিন্তু এবার সেই দৃষ্টিতে কোনো তিক্ততা বা ক্ষোভ নেই, কোনো পুরনো অনুশোচনা নেই। সেখানে ছিল শুধুই এক গভীর এবং পারস্পরিক বোঝাপড়া। মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মাননা তুলে দেওয়ার সময় স্নেহা অত্যন্ত মৃদুস্বরে ফিসফিস করে রাহুলকে বলল, আমি আজ তোমাকে নিয়ে সত্যি ভীষণ গর্বিত। রাহুল সেই একই রকম স্নিগ্ধ হাসি হেসে জবাব দিল, আর আমি এই জন্য খুব গর্বিত যে আপনি অহংকার ত্যাগ করে আজও মানবতার পাশেই এসে দাঁড়িয়েছেন। এরপর রাহুলের হাতে বক্তৃতা দেওয়ার জন্য মাইক এলো। পুরো বিশাল হলঘর তখন পিনপতন শান্ত। রাহুল মাইক হাতে দিয়ে বলতে শুরু করল, আমি কোনো জন্মগত মহান মানুষ বা বড় নেতা নই। আমি শুধুই এক অত্যন্ত সাধারণ মানুষ, যাকে জীবনের একটা পর্যায়ে একদিন তার নিজের স্ত্রী একটি ছোট্ট মেসেজ করে চিরতরে ছেড়ে চলে গিয়েছিল। আমি অস্বীকার করব না যে সেদিন আমি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম, কিন্তু সেই ভেঙে টুকরো হয়ে যাওয়া অবস্থা থেকেই যদি আমি আজ সমাজের অন্য কিছু মানুষকে আবার নতুন করে জুড়ে দেওয়ার কাজ করতে পারি, তবে আমি মনে করি হয়তো সেটাই আমার জীবনের সবচেয়ে বড় জয় এবং সার্থকতা। তার এই আবেগঘন বক্তব্য শুনে উপস্থিত হলঘরের অসংখ্য মানুষের চোখ ভিজে উঠল। মূল অনুষ্ঠানের পর স্নেহা রাহুলের সাথে একটু একান্তে কথা বলার সুযোগ চাইল। সে অত্যন্ত আড়ষ্ট গলায় বলল, রাহুল, আজও যদি আমাদের জীবনে খুব বেশি দেরি না হয়ে গিয়ে থাকে, তবে কি আমরা পুরনো সব ভুলে আবার একসাথে? তার কথাটি অসম্পূর্ণই রয়ে গেল। রাহুল তার মনের কথা বুঝতে পেরে অত্যন্ত শান্ত এবং পরিণতভাবে বলল, স্নেহা, পৃথিবীতে কিছু সম্পর্ক একসাথে হাত ধরে সারা জীবন পথ চলার জন্য তৈরি হয় না, তারা আসে শুধু জীবনে সঠিক পথটা দেখানোর জন্য। তুমি তোমার ওই সিদ্ধান্তের মাধ্যমে আমাকে আমার জীবনের আসল পথ দেখিয়ে দিয়েছ। এখন আমরা দুজনেই যদি জোর করে সেই পুরনো সম্পর্কটাকে আবার বদলাতে চাই বা জোড়া লাগাতে চাই, তবে হয়তো সেটা আমাদের কারোর জন্যই আর ঠিক হবে না। স্নেহা এই চরম সত্যিটা শুনে মাথা নিচু করে নিল। এবার তার চোখে আর কোনো হতাশার কান্না বা জেদ ছিল না, সেখানে ছিল শুধুই এই বাস্তবতাকে সম্মান জানিয়ে মেনে নেওয়ার এক নীরব স্বীকৃতি। এরপর সময় তার নিজস্ব ছন্দে গড়াতে লাগল। রাহুলের সেই ছোট্ট সহায়তা সেবাকেন্দ্রটি সময়ের সাথে সাথে একটি বিশাল ট্রাস্টে পরিণত হল। রাজ্যের শত শত তরুণ সমাজসেবক তার এই মহৎ উদ্যোগের সাথে যুক্ত হল। অন্যদিকে স্নেহা তার ডিএমের পদে আসীন থেকে নতুন নতুন জনকল্যাণমূলক নীতিমালার মাধ্যমে পুরনো ঘুণে ধরা সরকারি সিস্টেমটিকে আরও অনেক বেশি মানবিক এবং দুর্নীতিমুক্ত করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে লাগল। তাদের দুজনের চলার পথ এবং কর্মক্ষেত্র সম্পূর্ণ আলাদা ছিল ঠিকই, কিন্তু তাদের দুজনেরই চূড়ান্ত লক্ষ্য ছিল একদম এক এবং অভিন্ন: মানুষের সেবা। বেশ কিছুদিন পর এক সন্ধ্যায় রাহুল আবার সেই নদীর ঘাটে গিয়ে বসেছিল। আকাশে তখন সূর্য লাল হয়ে অস্ত যাচ্ছিল। চারপাশের সেই একই নদী, সেই একই পরিচিত হিমেল বাতাস, কিন্তু আজ তার চেহারায় কোনো হতাশা নেই, আছে এক অদ্ভুত ঐশ্বরিক প্রশান্তি। তার মনে হল নিয়তি বা জীবন হয়তো একটা সময় তার কাছ থেকে তার সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছিল, কিন্তু তার বিনিময়ে আজ তাকে তার চেয়েও অনেক অনেক বেশি কিছু সম্মানের সাথে ফিরিয়ে দিয়েছে। বন্ধুরা, গল্পটা শুধু এখানেই শেষ হয়ে যায় না, বরং এখান থেকেই এক নতুন চিন্তার শুরু হয়। কারণ এই গল্পটা শুধু রাহুল আর স্নেহার ব্যক্তিগত জীবনের গল্প নয়, এটি আমাদের সমাজের সেই প্রতিটি সাধারণ মানুষের গল্প, যাকে কখনো না কখনো কেউ তার পদ, অর্থ, ক্ষমতা বা মর্যাদার মিথ্যা অহংকারে অত্যন্ত ছোট করে দেখেছে বা ছুঁড়ে ফেলেছে। এই বাস্তব গল্পটি আমাদের এই শিক্ষাই দেয় যে একজন মানুষের আসল এবং স্থায়ী পরিচয় তার পাওয়া ক্ষমতা বা পদ দিয়ে কখনো বিচার করা যায় না। তা তৈরি হয় তার নিঃস্বার্থ কর্ম এবং মানুষের প্রতি তার ভালোবাসা দিয়ে। জীবনে যদি কখনো আপনার খুব কাছের কেউ আপনাকে অবজ্ঞা করে ছেড়ে এগিয়ে যায়, তবে এর মানে এই নয় যে আপনাকে সেখানে থমকে গিয়ে ভেঙে পড়তে হবে বা জীবন শেষ করে দিতে হবে। কখনো কখনো এই ছেড়ে যাওয়াটাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায় এবং আপনাকে আপনার ভেতরের আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। আঘাত পেলে চিৎকার করে প্রতিবাদ করা বা প্রতিশোধ নেওয়াই সবসময় সেরা জবাব হয় না। মাঝে মাঝে সব অপমান নীরবে সহ্য করে একজন সফল এবং ভালো মানুষ হয়ে ওঠাই সমাজের বুকে সবচেয়ে বড় এবং মোক্ষম জবাব হয়ে দাঁড়ায়। এখন এই গল্পের শেষে আপনাদের সবার কাছে আমার একটি প্রশ্ন রইল।
যদি জীবনে কখনো এমন পরিস্থিতি আসে যে কেউ নিজের ক্ষমতা আর পদের অহংকারে আপনাকে তুচ্ছ ভেবে ছেড়ে চলে যায়, তাহলে আপনি ঠিক কি করবেন? আপনি কি অন্ধকারে মুখ লুকিয়ে ভেঙে পড়বেন, নাকি তার কোনো ক্ষতি করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন? নাকি রাহুলের মতো নিজেকে ভেতরে ভেতরে এতটাই শক্তিশালী এবং বড় করে তুলবেন যে আপনার সেই নীরব সাফল্য এবং মানুষের ভালোবাসাই তার ওই অহংকারের সবচেয়ে বড় জবাব হয়ে উঠবে? আর একবার ভেবে দেখুন তো, আজ এই মুহূর্তে যদি আপনার কাছে নিজের কোনো স্বার্থ বা লাভ ছাড়া অন্য কোনো অসহায় মানুষকে একটু সাহায্য করার সুযোগ থাকে, তাহলে কি আপনি রাহুলের মতো দুহাত বাড়িয়ে তা করবেন? যদি এই গল্পটি সত্যিই আপনার মন ছুঁয়ে থাকে এবং আপনাকে একটুও হলেও ভাবতে বাধ্য করে, তবে অবশ্যই এটি আপনার সেই প্রিয় বন্ধুর কাছে পৌঁছে দিন, যে আজ জীবনের কোনো এক কঠিন বাঁকে দাঁড়িয়ে নিজেকে খুব দুর্বল এবং অসহায় মনে করছে।